লেখক সুশান্ত মিশ্রর অচেনা প্রেম। গীতার সাথে দেখা হলো প্রায় ৩০-৩৫ বছর পরে। ছোটবেলায় ও আমার স্কুল সহপাঠী ছিল। ওই প্রথম চিনতে পেরেছিল। জানালো আমাদের পাড়ায় একটা ছোটদের স্কুলে পড়াতে আসে, পয়সার প্রয়োজনে না, একটু অন্যভাবে সময় কাটাতে। ওর ভাষায় ফর সাম মিনিংফুল এনগেজমেন্ট। ওর স্বামীর অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নেই, কিন্তু গাড়িতে করে স্কুলে আসে না, সাধারণ লোকের মতো একটা শেয়ার্ড অটো রিক্সা করে আসে। স্কুলে যেন কেউ না ভাবে এসে কোটিপতির বাড়ির লোক। ফোন নম্বর এক্সচেঞ্জ করা হলো। বললাম, স্কুল থেকে ফেরার পথে একদিন বাড়িতে চলে আয়। এখন ২ সপ্তাহ বাড়িতে আছি, বিকেলের দিকে আমি ফ্রি থাকি, অনেক ছোটবেলার গল্প হবে। ৪ দিন বাদে গীতা স্কুল থেকে ফেরার পথে বাড়ি ঢুকে বলল, চলে এলাম, হাতে ঘন্টাখানেক সময় আছে। কেমন আছিস বল? সেদিন তো কোনো কথাই হলো না। বললাম, ভালোই আছি, থাকি ব্যাঙ্গালোরে, ওখানে একটা স্কুলে পড়াই, কিন্তু বছরে একবার কলকাতা আসা চাই। গীতা বলল, দারুণ তো, জানিস আমারও পড়াতে খুব ভালো লাগে, এতদিন জানতামই না। আমি বললাম, আয় ভেতরে গিয়ে বসি, দেখ না চারিদিক কেমন অন্ধকার করে এসেছে। আজ আর তোর বাড়ি গিয়ে কাজ নেই, এখানেই থেকে যা, বাড়িতে আমিও একা, দুজনে জমিয়ে আড্ডা মারব। কথা শেষ হতে না হতেই বড় বড় জলের ফোঁটা দিয়ে তুমুল ঝড় বৃষ্টি নামলো, হয়তো কাল বৈশাখী। হঠাৎ করে গীতা কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল, চোখ আকাশের ঘন কালো মেঘের দিকে, মনটাও হয়তো সেখানেই। আমার মনে হলো কিছু যেন বলতে চাইছে, কিন্তু ঠিক করে উঠতে পারছে না, বলবে কি বলবে না। তারপর ঝড়ের একটা জোর ঝাপটা আসতেই বলল, জানিস পূজা, এরকম ঝড় বৃষ্টি হলেই আমার খুব ভয় করে। আমার যেদিন বিয়ে হয় সেদিনও এই রকম ঝড় বৃষ্টি হয়েছিল। বললাম, তাই নাকি? সেই কবে বিয়ে হয়েছে, এখনো তোর সেসব মনে আছে? সব মনে আছে। আমার বিয়ে হয়েছিল হায়ার সেকেন্ডারি পরীক্ষা ঠিক পরে পরেই। তখন আমার বয়স 18 পেরিয়ে 19, আর রামুর বয়স 25 কি 26। আমাদের সেই পুরনো আমলের বিয়ে, মেয়ের সাথে ছেলের প্রথম দেখা হতো বিয়ের রাতে। আমি বললাম, আমারও তো তাই। তিনি অবশ্য বিয়ের আগে আমাকে একবার দেখতে এসেছিলেন। আমি ভয়ে লজ্জায় মুখ তুলে তাকাতেই পারিনি। গীতা বলল, মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, ছেলেদের সাথে ভাব ভালোবাসা দূরে থাক, মেলামেশাও সন্দেহের চোখে দেখা হতো। ছোট বয়স থেকে মেয়েদের বোঝানো হতো যে মেয়েদের পেয়ার শুরু হয় বিয়েতে আর শেষ হয় স্বামীর বা নিজের মৃত্যুতে। আমি সাপোর্ট করে বললাম, আগে তো সেরকমই হতো, ভেবে দেখ তারও আগে আমাদের মায়েদের সময় অবস্থা কেমন ছিল। 11 বা 13 বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো। ওই বয়সে মেয়েরা বিয়ের জানবেই বা কি, আর বুঝবেই বা কি। গীতা বলল, আমাদের সময়ও মারোয়ারি সমাজে মেয়েদের জন্য বিয়ে ছিল ভালোবাসার প্রথম ও শেষ আমন্ত্রণ। অচেনা অজানা একজন পুরুষকে তোমাকে গ্রহণ করতে হবে হৃদয় ও শরীর দিয়ে। সে লোক যেমনই হোক না কেন, তোমাকে তার সাথে পেয়ার করতে হবে। আর পেয়ার মানে ছিল ঘর সংসার, রান্না বান্না, আর রাতের অন্ধকারে স্বামীর শারীরিক প্রয়োজন মেটানো। তবু অপেক্ষায় ছিলাম আমার জীবনে হবু স্বামীর আগমনের জন্য। শুনেছিলাম তার নাম রামকৃষ্ণ, ডাকনাম রামু। রামু নামটা আমার একদম পছন্দ হয়নি। দাদুর চাকরের নাম ছিল রামু, আমরা রামু কাকা বলতাম। তাই নিজে নিজেই ঠিক করে নিয়েছিলাম আমার কেষ্ট ঠাকুরকে আমি কানু বা কানাইয়া বলে ডাকবো। কথার ফাঁকে চায়ের জল বসিয়ে জিজ্ঞেস করলাম, এই বৃষ্টির দিনে কি খাবি বল, পকোড়া না বেগুনি? গীতা বলল, শুধু চা, তুই বস, আর কিছু করতে হবে না। বিয়ের রাতে কানুকে যখন প্রথম দেখলাম মনে খুব আনন্দ হয়েছিল। ঠিক TDH না, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, তবে টল না, ঠিক কানাইয়ার মতো। আমি নিজে বেটে বলে বড় লম্বা না হওয়াতে খুশি হয়েছিলাম। আমিও একটা দুষ্টুমির হাসি এসে জিজ্ঞেস করলাম, কানু কি শুধু চেহারায় নাকি স্বভাবেও? জানিস পূজা, সেদিন আমারও মনে সেই ভয়টা এসেছিল, কিন্তু সেটা তো আর কাউকে জিজ্ঞেস করতে পারিনি। আর চোখে বার দুয়েক দেখেছি হাসিটা কানাইয়ার মতোই, কিরকম একটা দুষ্টু দুষ্টু ভাব।
বৃষ্টির মাঝেই বিয়ে হলো। বিয়ের পরের দিনও বৃষ্টি বন্ধ হয়নি। কি একটা সাইক্লোন এসেছিল। বিদ্যুতের একটা জোর ঝলক এসে যেন ঘরের মধ্যে ঢুকে পড়ল। তারপরেই প্রচণ্ড জোরে কাছাকাছি কোথাও একটা বজ্রপাতের শব্দ হলো। গীতা আরও একটু কাছে এসে বসলো। বিয়ের পরের দিন ঠিক এই রকম বজ্রবিদ্যুতের রাতে আমি ভয়ে কৌতূহলে বিছানায় একা বসেছিলাম, ভালোবাসার আমন্ত্রণের অপেক্ষায়। কানু এলো অনেক রাতে। আসার 5 মিনিটের মধ্যেই টের পেলাম যে কানু আমন্ত্রণ করতে আসেনি, এসেছে ডাকাতি করতে। একজন নিষ্ঠুর বজ্জাত ডাকাতের মতো সেদিন আমার সর্বস্ব কেড়ে নিয়ে রক্তাক্ত আমাকে বিছানায় ফেলে নিজে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিল। সেদিন রাতেও অনেক মদ খেয়ে এসেছিল আমাকে খাবার জন্য। খুব ব্যথা, খুব আঘাত পেয়েছিলাম, কান্নাকাটিও করেছিলাম। সে রাত আমি কখনো ভুলবো না। আমি একেবারে চুপ করে গেছি। এ কথাগুলো তো সব মেয়ের প্রাইভেট কথা, যদিও সবার অভিজ্ঞতা এক নয়। সেদিক দিয়ে আমার ভাগ্য ভালো, সুব্রত জোর করেনি। একটু থেমে গীতা বলল, পরের দিন রামু কি বলেছিল জানিস? ওটাই নাকি ছেলেদের ভালোবাসা, ঝড়ের মতো সবকিছু ভেঙে চুরমার করে তবেই শান্তি। 7 দিন পরে যখন বাপের বাড়ি গেলাম, তখন আমার চেহারা দেখে সবাই চমকে উঠেছিল। কেউ কেউ মুচকি হাসিও হেসেছিল। শুধু বাবা খুব রেগে গিয়েছিলেন। পুরুষ মানুষ বলেই হয়তো পুরোটা বুঝতে পেরেছিলেন। 1 মাস বাড়িতে থেকে খানিকটা সুস্থ হয়ে ওঠার পর আবার ডাক পড়ল শ্বশুর বাড়ি যাবার। সেদিন আমার ভীষণ ভয় করছিল। একটুও যেতে ইচ্ছা করছিল না আমার শ্বশুর বাড়িতে। তবুও যেতে হলো, সমাজের নিয়ম আর পরিবারের সম্মান বাঁচানোর জন্য। ছেলেদের ভালোবাসার সাথে সেই আমার প্রথম পরিচয়। চায়ের জল ফুটছিল, 2 কাপ চা নিয়ে এলাম, সাথে বাড়িতে বানানো একটুখানি কেক। জিজ্ঞেস করলাম, এত কিছু সহ্য করেও তুই রামুকে ভালোবাসতে পেরেছিলি? গীতা চায়ে চুমুক দিয়ে বলল, জিজ্ঞেস করছিস রামুকে ভালোবেসেছি কি না? আমি ঘাড় নাড়লাম। কি জানি, আমি নিজেই জানি না। ভালোবাসা কি সেটাই তো জানতাম না। এই স্কুলে আসার পর যখন বই পড়া শুরু করলাম, তখন জানলাম ভালোবাসার অনেক রূপ। আর ভালোবাসার নামে কষ্ট শুধু আমি একা পাইনি, যুগে যুগে অনেকেই কষ্ট পেয়ে আসছে। আমার মনে হয় রামুর কাছে ভালোবাসাটা শুধু একটা প্রয়োজন ছাড়া আর কিছু না। প্রয়োজনটা কখনো শারীরিক, কখনো সামাজিক, কখনো বা সাংসারিক। মদের সাথে যেরকম চাখনার প্রয়োজন হয়, একটা না হলেও আরেকটা জমে না, খানিকটা সেরকম। আমি চুপ হয়ে গিয়েছিলাম। বুঝলাম মদের ওপর গীতার অনেক দিনের ক্ষোভ, হয়তো সে প্রথম রাতের অভিজ্ঞতা থেকেই। কথা ঘোরানোর জন্য বললাম, রামু ভালোবেসে কিছু দেয় না? দেয়, অনেক কিছুই দেয়। সেগুলোই দেয় যেগুলো আমি চাই না। গাড়ি, বাড়ি, দামি দামি শাড়ি, সোনার গয়না, ইউরোপে ছুটি কাটানো, দামি হোটেলে থাকা, খাওয়া, এসবই আমাকে অনেক দিয়েছে। না চাইতেই দিয়েছে, হয়তো ভালোবেসেই দিয়েছে। হয়তো এগুলোই ওর ভালোবাসার প্রকাশ। চায়ের একবার চুমুক দিয়ে বলল, চাটা খুব ভালো হয়েছে, আমাকে একটু শিখিয়ে দিস। আর একটু দি। উত্তরের অপেক্ষা না করে আরও 8 কাপ চা ঢেলে দিলাম। গীতা না করলো না, বলল, সময়ের সাথে আমিও সেটার সাথেই মানিয়ে নিয়েছিলাম। আমি ওর স্ত্রী, শয্যা সঙ্গী, বিলেত ভ্রমণের কম্প্যানিয়ান। আমরা পার্টিতে একসঙ্গে যাই, সামাজিক অনুষ্ঠানে একসাথে হাজিরা দিই। আমি কখনো না করিনি। ভালো না লাগলেও সেটা আমি করতাম ওকে খুশি রাখার জন্য। তুই রাত্রে থাকতে বললি, কি খুশি হলাম। তোর সাথে রাত্রে থাকতে খুব ভালো লাগবে জেনেও আমাকে বাড়ি যেতে হবে, কারণ আমি না গেলে রামু আবার ছাইপাশ গিলবে। কিছু মনে করিস না প্লিজ, আরেকদিন এসে আড্ডা মারবো। বৃষ্টিটা একটু কমেছে, আজ আমি বেরোই। কোনো কথা শুনলো না। ছাতা খুলে ব্যাগ গুছিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল।
বললাম, সাবধানে যাস। পারলে আমি ফেরত যাবার আগে আর একবার আসিস। গীতা বলল, আসবো নিশ্চয়ই, 2-4 দিনের মধ্যেই আসবো। রাত্রে বিছানায় একা একা শুয়ে ভাবছিলাম, মুখে যাই বলুক না কেন গীতা রামুকে খুবই ভালোবাসে। রামুর যে ওকে না হলে চলে না, সেটাই ওর ভালোবাসার গর্ব। আবার রবি ঠাকুরের কথাই মনে পড়ল, ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন? কি নির্দ্বিধায় সব দোষ, সব খারাপ গুণ ক্ষমা করেই গীতা আজও রামুর সাথে রয়ে গেছে। আমি হলে হয়তো পারতাম না। ঘুম আসছিল না। পুলক দেখলাম অনলাইনে আছে, পিং করলাম, জেগে আছো? পুলক জিজ্ঞেস করলো, আজ আবার কি হলো? গীতার কথা বললাম। পুলক বলল, এ আর নতুন কি? বেশিরভাগ মানুষ ভালোবাসা আর বিয়েকে কিরকম ভাবে যেন গুলিয়ে ফেলে, তাই না? গীতা ও রামুর সম্পর্ক বিয়ের সম্পর্ক। ওরা বিবাহিত স্বামী স্ত্রী। সে সম্পর্ক বেঁচে থাকে প্রয়োজন, সম্মান ও ভরসার ওপর। ভালো লাগা সেখানে একটা উপরি পাওনা। পেতে পারো, আবার নাও পেতে পারো। গীতা তো নিজের থেকে বিয়ে করেনি, ওর বিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে বিয়ে মানে ছিল সেটাই। আমি বললাম, আমাদের সময় তাই তো হতো। আজকালের মেয়েরা অবশ্য তাদের পছন্দ মতো বিয়ে করতে চায়, ঠিক আমেরিকা ইউরোপের মতো। পুলক বলল, রবি ঠাকুর বলেছিলেন ও দেশে মানে পাশ্চাত্য দেশে আগে লাভ তারপর ম্যারেজ। ডিকশনারিতে যেমন এম এর আগে এল আসে, তেমনি আমাদের দেশে আবার উল্টো, আগে ব তারপর ভ, মানে আগে বিয়ে তারপর ভালোবাসা। উনি হয়তো বলতে চেয়েছেন ওদের বিয়ে আমাদের বিয়ের চেয়ে আলাদা। ওরা ভালোবেসে বিয়ে করে একসাথে থাকার জন্য। সেখানে ভালো লাগার আকর্ষণ দুটো মানুষকে কাছে টেনে রাখে। যতদিন সেই ভালো লাগার জোর থাকলো, ততদিন ভালোবাসার আমন্ত্রণও থাকলো। ভালো না লাগলে ওদের ছেড়ে চলে যেতেও বাধে না। তাই নিয়ে ওখানে পাড়ায় পাড়ায় কান্নাকাটি পড়ে যায় না। সেখানে ভালো লাগাটা আকর্ষণ, ভালোবাসাটা আমন্ত্রণ। একসাথে থাকার, সংসার বানানোর, নিজেদের পছন্দ মতো জীবন যাপন করার। একবার লেকচার দেবার সুযোগ পেলে পুলককে থামানো মুশকিল। ও বলে চলল, আমাদের সমাজে দৃষ্টিভঙ্গি ছিল পুরোপুরি আলাদা। এখানে ব্যক্তিগত ভালো লাগাকে মূল্য দেওয়া হয়নি। বাঁচার তাগিদকে বড় করে দেখে নজর দেওয়া হয়েছে সমষ্টি তৈরি করার কাজে। পরিবার, গোষ্ঠী, কুল, জাতি, এগুলো সমষ্টির নানা নাম। বিবাহ ছিল এই সমষ্টিগত সম্পর্ক তৈরি করা এবং সেগুলো বাঁচিয়ে রাখার জন্য এক অতি গুরুত্বপূর্ণ প্রথা। আমাদের বিবাহে তাই ব্যক্তিগত ভালো লাগার কোনো স্থান ছিল না। আমার ঠাকুরমার বিয়ে হয়েছিল তার জন্মের আগেই। ঠাকুরমার বাবা ও ঠাকুরদার বাবা ছিলেন 2 বন্ধু। সেই বন্ধুত্ব বজায় রাখতে তারা ঠিক করেছিলেন একজনের ছেলের সাথে অন্যজনের মেয়ের বিয়ে হবে। সেটা হয়েও ছিল। একজন 6 ফুট লম্বা জওয়ানের সাথে পিংপিংয়ে 4.5 ফুটের এক বালিকার যখন বিয়ে হয়েছিল, তখন তাতে ভালো লাগা কোথায় ছিল বলতে পারো? আমাদের বিয়েতে তাই ঘর করার আমন্ত্রণ থাকে, কিন্তু ভালো লাগার আকর্ষণ থাকে না। বিয়ের পরে যাদের মধ্যে ভালো লাগা তৈরি হয় তারা ভাগ্যবান ও ভাগ্যবতী, তবে সেটা নেহাতই ভাগ্যের ব্যাপার। সেই গভীর রাতের নিস্তব্ধতায় পুলকের কথাগুলো ভীষণ সত্য মনে হলো। সুব্রত আমাকে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসাটা যেন কর্তব্যের ভালোবাসা, সাংসারিক ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। আমাকে বেড়াতে নিয়ে যায়, গিফট কিনে দেয়, উৎসবে অনুষ্ঠানে একসাথে যাই। তাতে ভালো লাগার আকর্ষণ দেখি না, শুধুমাত্র একটা জায়গায়, হ্যাঁ, বিছানায়। ও আমাকে পাগলের মতো ভালোবাসে, ওটাই ওর ভালো লাগার জায়গা। গীতাও তো সেরকমই বলছিল, ছেলেদের ভালোবাসার প্রকাশই নাকি অন্যরকম। ভাবছিলাম ছেলেদের ভালোবাসা যেমন মেয়েরা বোঝে না, তেমনি আবার মেয়েদের ভালোবাসাও ছেলেরা বোঝে না। বেশিরভাগ লোকই জগৎটাকে বিচার করে শুধুমাত্র নিজেদের অভিজ্ঞতা দিয়ে, কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় যে ভালোবাসার রূপ, প্রকাশ, এমনকি সংজ্ঞাও সবার জন্য এক নয়। তাই কেউ যখন দাবি করে মেয়েদের ভালোবাসা এরকম আর ছেলেদের ওই রকম, তখন সেই পণ্ডিতকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনি কি পৃথিবীর সব পুরুষ ও মহিলাকে জিজ্ঞেস করে জেনেছেন, নাকি নিজের পছন্দ মতো নিজের তত্ত্ব খাড়া করছেন?
দেখলাম পুলক তখনও অনলাইনে আছে। জিজ্ঞেস করলাম, ঘুমোবে না? পুলক বলল, তুমিও তো ঘুমোওনি, কি ভাবছো? তেমন কিছু না। তাও শুনি। ভাবছিলাম, প্রেম করার কি কোনো বয়সসীমা আছে, যেমন চাকরিতে থাকে? পুলক বলল, না বোধহয়। ভালো লাগার যে নেই সেটা হলফ করে বলতে পারি। নিজের অভিজ্ঞতা দিয়েই সেটা বুঝেছি। বললাম, কিন্তু ভালোবাসার? পুলক বলল, সেটা নিয়েই তো যত ঝামেলা। ভালোবাসা মানে যদি আমন্ত্রণ হয়, তাহলে বয়সের সাথে সে ক্ষমতা কমে আসে। একবার সংসারে জড়িয়ে পড়লে ইচ্ছে থাকলেও আমন্ত্রণ করা যায় না। দু নৌকোয় পা দিয়ে চলতে গিয়ে অনেকেই ডুবেছে, আর সে ভয়েই আমন্ত্রণ দেওয়া আর হয়ে ওঠে না। আমি চুপ করে শুনছিলাম। বললাম, তাছাড়া শুধু আমন্ত্রণ করলেই তো হয় না, অন্যজনের সে আমন্ত্রণ গ্রহণ করার ক্ষমতাও থাকতে হবে তো। পুলক বলল, সেটা থাকে না বলেই বিয়েগুলো এখনো টিকে আছে। না হলে শুনতে পেতে রোজ রোজ হাজার হাজার বিয়ে ভাঙছে। পুলকের ভাবনার গভীরতা আমায় ভীষণ আকৃষ্ট করে। খুব ইচ্ছে করে ওর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে, কিন্তু ব্যাস ওই পর্যন্তই। তার বেশি আর এগোতে পারি না। মন চাইলেও পারি না ওকে আমার জীবনে আমন্ত্রণ করতে। আর করলেই বা আসবে কেন? ওরও তো একটা সংসার আছে। রাত 12টা বাজে। এবারে একটু ঘুমানোর দরকার। একটা গুড নাইট মেসেজ পাঠিয়ে মোবাইল ডাটা বন্ধ করে দিলাম। দুদিন বাদে গীতা আসবো বলেছিল। পরে ফোন করে জানিয়েছিল যে এবারে আর আসতে পারছে না। তারপর দেখা হলো 1 বছর পরে, যখন আমি আবার কলকাতা গিয়েছিলাম। ও দেখা করতে এলো একটা গোলাপি চুড়িদার পরে। ওকে দেখে খুব মিষ্টি লাগছিল, বেশ একটা উৎফুল্ল ভাব। নিজে থেকেই বলল, আজ চা খাওয়াবি না পূজা? হেসে বললাম, নিশ্চয়ই। চায়ের সাথে আর কি খাবি বল? তোর হাতের স্পেশাল আদা দেওয়া চা, আর কিছু না। বলল, তোকে একটা খবর দিতে এলাম। জিজ্ঞেস করলাম, সব ভালো তো? সেটা বলতেই তো এলাম, আর কাউকে তো বলতে পারি না, ভাবলাম তোকে বলা যায়। গতকাল বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম। কি সুন্দর জায়গা পূজা! কত বড় বড় গাছ, পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। 50 বছর কলকাতায় আছি, তবু কোনোদিন যাইনি। আমার তো ইচ্ছে করছিল সারাদিন ওখানেই বসে থাকি। জিজ্ঞেস করলাম, রামু নিয়ে গিয়েছিল? তাহলেই হয়েছে। রামুর হাতে সময় কোথায়? 4 ঘন্টা সময় ব্যবসায় খাটালে ওর কত পয়সা হবে তোর কোনো ধারণা আছে? স্কুলের বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম আমি আর সুদর্শন বাবু, আমাদের স্কুলের লাইব্রেরিয়ান। একটু থেমে বলল, ওনার উৎসাহেই তো আমার বই পড়া শুরু। ভাব দেখি, আমাকে টার্গেট দিয়েছে প্রত্যেক সপ্তাহে একটা করে বই শেষ করতে হবে। তাহলে নাকি 10 বছরে 500 বই শেষ হবে। বলে কি জানিস গীতা ম্যাম, তোমার শুরু করতে দেরি হলে কি হবে, একবার শুরু করলে তুমি দুরন্ত এক্সপ্রেসের মতো ছুটিয়ে নিয়ে যাও। এরই মধ্যে কত বই পড়ে ফেলেছো। কোনোদিন শুনবো তুমি হাজারখানা বই পড়ে বসে আছো, সেদিন আমার খুব গর্ব হবে। জানিস পূজা, রামুর আমাকে নিয়ে কোনো গর্ব নেই। রামুর কাছে আমি শুধুমাত্র স্ত্রী, কিন্তু আমার সাথে কথা বলার, গল্প করার, আমার খেয়াল রাখার জন্য ওর হাতে সময় থাকে না। সুদর্শন স্যার পুরো উল্টো। নামটা সুদর্শন হলে কি হবে, দেখতে একেবারেই সাধারণ, কিন্তু মনটা সমুদ্রের মতো উদার আর ভীষণ উইটি। তোর যত মন খারাপই থাক না কেন, তোকে হাসিয়েই ছাড়বে। স্কুলের সব টিচারদের বই তো ওই বেছে দেয়, সবাইকে বই পড়তে উৎসাহিত করে। বাচ্চারাও ওকে ভীষণ ভালোবাসে। কাল বোটানিক্যাল গার্ডেনে তো পুরো পিকনিক বানিয়ে দিল। বললাম, দারুণ ব্যাপার তো। একদিন সুদর্শন স্যারকেও নিয়ে আয়, জমিয়ে আড্ডা মারা যাবে। বলল, বলে দেখব। তুই আর কতদিন আছিস? বললাম, আরো সপ্তাহখানেক আছি। বিকেলের দিকটা বাড়িতেই থাকি। একবার ফোন করে জানিয়ে দিলে আমি নিশ্চয়ই বাড়িতে থাকবো। তারপর কি ভেবে জিজ্ঞেস করলাম, রামু জানে? গীতা বলল, কি? তোর সুদর্শনের কথা। গীতা বলল, জানার সময় বা ইচ্ছা ওর কোনোটাই নেই। আমি যখন এই স্কুলে পড়ানোর কথা বলেছিলাম, ও প্রথমে খুব অবাক হয়েছিল। ব্যবসায়ী মানুষ, ভেবেছিল আমি পয়সা রোজগারের জন্য পড়াতে চাইছি। প্রথমে রাজি হয়নি, পরে নিমরাজি হয়ে বলেছিল, ভালো লাগলে করো। তারপর একবারও জিজ্ঞেস করেনি স্কুলে কি করি, স্কুল কেমন লাগছে। দেখেছে আমি বই নিয়ে এসে বাড়িতে পড়ি, কোনো উৎসাহ বা কৌতূহল দেখায়নি। জিজ্ঞেস করলাম, তোর বোটানিক্যাল গার্ডেনের গল্পটা বলেছিস? গীতা খানিকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, না। সব কথাই বলতে হবে নাকি? ও তো আমাকে কিছুই বলে না।
গীতা একটু চুপ থেকে বলল, জানিস আমার এখন খুব বই পড়তে ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় কোনো স্কুল শিক্ষকের সাথে বিয়ে হলে আমি হয়তো অনেক বেশি খুশি থাকতাম। সুদর্শনকে ভালো লেগেছে বুঝি? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এতদিন ধরে নিজের কাছে অস্বীকার করে এসেছি, আজ আর করব না। আচ্ছা পূজা, কাউকে ভালো লাগাটা কি অন্যায়? ভালো লাগা অন্যায় হতে যাবে কেন? তোর তো আমাকেও ভালো লাগে। গীতা বলল, তুই তো মেয়ে, তাই আবার বন্ধু। কিন্তু আমার যদি কোনো পুরুষ মানুষকে ভালো লাগে তাহলে? নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বললাম, জানিস তো গীতা, ভালো লাগাটা একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার, খানিকটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মতো, ইনভলেন্টারি, আমাদের আয়ত্তের পুরোপুরি বাইরে। এটা অবশ্য আমার কথা নয়, এটা পুলকের কথা। গীতা জিজ্ঞেস করলো, তোর হাজবেন্ড? বললাম, না, পুলক আমার এক বিশেষ বন্ধু, দারুণ কথা বলে। ও কি বলে জানিস, ভালো লাগাটা আকর্ষণ আর ভালোবাসাটা আমন্ত্রণ। আকর্ষণের ওপর আমাদের কোনো হাত নেই। একটা ফুল যেমন 100 জনের ভালো লাগতে পারে, কিন্তু ফুল তোলার অধিকার শুধুমাত্র বাগানের মালিকের। ভালো লাগাটাও তেমনি, ভালো লাগলেও আমরা অন্যের ফুল তুলতে পারি না। পুলককে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওকে আমি আমার জগতে আমন্ত্রণ করতে পারি না। আর আমন্ত্রণ করলেও ও আসবে কেন? ওরও তো একটা সংসার আছে। তাই একটু সাবধানে থাকিস। আবার বলছি, ভালো লাগাটা অন্যায় নয়, কিন্তু তারপরে কি করবি সেটা ভালো করে ভেবে দেখিস। দু নৌকোয় পা দিয়ে চলতে গিয়ে কিন্তু অনেকেই ডুবে মরে। গীতা মন দিয়ে শুনছিল, কিন্তু মুখে কিছু বলল না। আমি বললাম, দেখ, আমিও ভেবেছিলাম পুলককে ভালো লাগে তো কি হয়েছে, ও আমার একটা ভালো বন্ধু হয়ে থাকবে। একদিন সুব্রতকে পুলকের কথা বলেও ছিলাম। সুব্রত আপত্তি করেনি, ও অনেক লিবারেল। শুধু বলেছিল, ছেলে বন্ধু বলে ভয় পাচ্ছি না, ভয় হয় বেশি গভীরে গেলে আবার ফিরে আসতে পারবে তো। তাই আমি এক পা এগোলে 2 পা পিছিয়ে আসি। আমার একটু বেরোনোর ছিল। বললাম, আজ আমাকে একটু বেরোতে হবে। যাবার আগে আশা রাখি আবার একদিন দেখা হবে, পারলে শ্রীমানকেও নিয়ে আসিস। গীতা আর আসেনি, আসতে পারেনি। কলকাতা ছেড়ে যাবার আগের দিন ফোন করেছিলাম, প্রথমবার ধরেনি। ঘন্টাখানেক বাদে ফোন করলো, বলল আর স্কুলে যাচ্ছে না। রামু ওকে স্কুল থেকে বের করে নিয়ে এসেছে। জিজ্ঞেস করলাম, সব ঠিক তো? গীতা বলল, না, ঠিক নেই। রামুর এক বন্ধু এসে রামুকে খবর দিয়েছিল যে আমি আর সুদর্শন বোটানিক্যাল গার্ডেনে গঙ্গার ধারে বেঞ্চে বসে হেসে হেসে গল্প করছিলাম। ব্যাস, পরের দিন থেকে স্কুল যাওয়া বন্ধ, তার সাথে আমার বই পড়াও বন্ধ। লাইব্রেরির যে কটা বই আমার কাছে ছিল চাকরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার একটুও ভালো লাগছে না। আমি মনে মনে ভাবলাম, এই ভয়টাই পাচ্ছিলাম, কি বলবো ভেবে পেলাম না। শেষে বললাম, শোন, তাড়াহুড়োতে কিছু করে বসিস না, মাথা ঠান্ডা করে কাজ করিস। আমি আজ ব্যাঙ্গালোর ফেরত যাচ্ছি, কিন্তু ফোন করিস। রামু যখন থাকবে না তখন করিস। মনটা খারাপ হয়ে গেল। তারপর অনেকদিন আর গীতার কোনো খবর পাইনি। গত মাসে যখন ফোন করলাম জানলাম নাম্বার নট অ্যাক্টিভ, যেটুকু যোগাযোগের রাস্তা ছিল সেটাও বন্ধ হয়ে গেল। আজ হঠাৎই একটা ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পেলাম গীতার কাছ থেকে। তার মানে গীতা ঠিক আছে, ফেসবুকে এসেছে। একসাথে সব দুশ্চিন্তা উড়ে গেল। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। সঙ্গে সঙ্গে ফোনটা ধরলাম। ওপাশের হ্যালোটাতে ছেলের গলা। বলল, ম্যাডাম, আমি সুদর্শন, আমরা বই মেলাতে এসেছি বই কিনতে। গীতা ম্যাম বলল আপনাকে হ্যালো বলতে। আমি কিছু উত্তর দেবার আগে গীতার স্বর ভেসে এলো। খুব চমকে দিলাম না? আমি থতমত খেয়ে গিয়েছিলাম। সামলে নিয়ে বললাম, ভীষণ। কি করে দুঃসাধ্য সাধন করলি? গীতা বলল, শুনলে তুইও অবাক হয়ে যাবি। সে এক লম্বা গল্প। ক্রেডিট পুরোটাই আমার ছেলেরা সুদর্শনের। সবটা এখন বলার সময় নেই, শুধু ভালো খবরগুলো আগে বলি, বাকিটা সাক্ষাতে বলবো। প্রথম ভালো খবর, আমি আবার স্কুলে জয়েন করেছি। রামুর বাড়িতে এখন আর থাকি না, স্কুলের পাশে একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকি। সুদর্শন আর আমি ঠিক করেছি আমরা একটা লাইব্রেরি বানাবো, তাই বইমেলা এসেছি বই কিনতে। জিজ্ঞেস করলাম, রামু বাধা দিল না? হেসে বলল, বাধা দেবার সময় কোথায়? রামু একটা বড় বিজনেস পেয়েছে ইউরোপ থেকে, তাই 2 মাস ওখানেই থাকবে। ওর আর আমাকে দরকারও নেই। আমার ছেলে আমাকে খুব সাপোর্ট করেছে। একটু থেমে বলল, জানিস তো, কোনো এক বিখ্যাত দার্শনিক বলেছিলেন, সুখী থাকতে গেলে 3টে মাত্র জিনিস লাগে, কিছু মনের মতো কাজ, একটা ভালোবাসার মানুষ, একটা ভালো কিছুর জন্য অপেক্ষা। আজ আমি 3টেই পেয়েছি। মনের মতো কাজ করি, বাচ্চাদের পড়াতে আমার ভালো লাগে, একটা ভালোবাসার মানুষও জুটে গেছে। তোর বা তোর বন্ধুর ওই কথাটা সবসময় মনে পড়ে, ভালো লাগাটা আকর্ষণ আর ভালোবাসাটা আমন্ত্রণ। আকর্ষণ তো ছিলই, এখন আমন্ত্রণও পেয়েছি। দুজনে মিলে ঠিক করেছি একটা ভালো লাইব্রেরি বানাবো। বই পড়বো, পড়াবো, সেটা হবে আমাদের ভালো কিছুর জন্য অপেক্ষা।
আজ আমি সত্যি ভীষণ খুশি, তার জন্য তোর অবদানও কিছু কম নয়। তোর সাথে দেখা না হলে হয়তো ঘুরে দাঁড়াবার সাহসই পেতাম না। এখন রাখছি, আর একদিন সময় নিয়ে ফোন করব। আমি ফোনটা হাতে নিয়ে কয়েক মিনিট নিস্তব্ধে বসে রইলাম। দেরিতে হলেও গীতা একটা অচেনা আনন্দের স্বাদ পেয়েছে। সদ্য প্রস্ফুটিত ফুলের মতো ওর গলায় খুশির প্লাবন। মনটা ভালো হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।